কথা ছিল, বাট আমি আসলে করতে পারি নাই। আজকে আমি করে দিয়েছি। তোমরা দেখবা যে তোমাদের গুগল ক্লাসরুমে আমি যদি দেখাই, আহ, তোমাদের দুইটা বইয়ের লিংক দেওয়া আছে। তো এই দুইটা বই আমরা ফলো করব। সো মেইনলি আমরা ফলো করব হচ্ছে এই বইটা। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে না? জি Yes, স্যার। sir. ওকে, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। So, আমরা এই বইটা ফলো করব। এই যে এই বইটার পিডিএফটা দেওয়া আছে, ডেটাবেস সিস্টেম কনসেপ্ট 6th এডিশনের এই বইটা। এই বইটাই মেইনলি সবখানে ফলো করা হয়। তুমি ওয়ার্ডের ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে এই বইটা পড়ায়। আমি যখন পড়ছিলাম ডেটাবেসটা ফার্স্ট টাইম, তখনও আমরাও এই বইটা পড়ছিলাম। So, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব এই বইটার একটা হার্ড কপি রাখার জন্য। হার্ড কপি রাখলে যেটা হয় যে, মানে যেহেতু সিএসসির মোস্ট ফান্ডামেন্টাল কোর্স, একটা হার্ড কপি রাখা উচিত একটা এই ধরনের বইয়ের। প্রোগ্রামিং বলো বা ডেটাবেস বলো, কারণ ইন ফিউচারও আমাদের লাগতে পারে। বইটি একটু মোটা, তুমি দেখতেই পারছো, 1300 পৃষ্ঠার মতো, বাট পিডিএফটা দেওয়া আছে। এটা ছাড়াও আরেকটা বইয়ের পিডিএফ আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি, এটাও আমরা সেকেন্ডারি ফলো করব, ফান্ডামেন্টাল অফ ডেটাবেস সিস্টেম। এটাও তোমরা দেখতে পারো, বাট আমরা মেইনলি ক্লাসে হচ্ছে এই বইটাই রেফার করব ডিফারেন্ট ডিফারেন্ট জায়গাতে। এখন তুমি বলতে পারো যে স্যার, আমরা এই কোর্সে কোন স্লাইডগুলো ফলো করব? এই কোর্সে আমরা ম্যাক্সিমাম টাইমই এই বইয়ের স্লাইডগুলো ফলো করব। এবং তোমরা যদি একটু দেখো, তোমাদের গুগল ক্লাসরুমে আমি স্লাইডগুলো দিয়ে দিয়েছি। মানে এই বইয়ের ডিফারেন্ট ডিফারেন্ট চ্যাপ্টারের যে স্লাইডগুলো আছে, এটা আসলে এই বইয়ের অথারদেরই লেখা। সো এটা আমার নিজের কোনো বানানো স্লাইড না, অথারদের বানানো স্লাইড, ডিফারেন্ট ডিফারেন্ট চ্যাপ্টারের। তোমরা যদি দেখো, তোমরা এরকম দেখলে তোমরা মোটামুটি হয়তো বা এরকম চ্যাপ্টার 1 2 3 4 করে করে তুমি এরকম অনেক প্রত্যেকটা চ্যাপ্টারের স্লাইড আছে। তা আমরা মেইনলি এটা তোমরা ডাউনলোড করে রাখবা, এখানে স্লাইডগুলো আছে। সো আমি স্পেসিফিক্যালি কোনো স্লাইড আবার আপলোড করব না। তোমাদের কাছে অনেকের মনে হয় প্রশ্ন রাখতে পারে যে স্যার স্লাইডটা দিলেন না। আসলে স্লাইড সব আগে থেকেই দেওয়া আছে। So, আমরা স্লাইডগুলো ফলো করবো, বাট একটা জিনিস মাথায় রাখতে হবে, স্লাইডের সব জিনিস আমি পড়াবো না। স্লাইডের কিছু জিনিস আমি পড়াবো, কিছু জিনিস আমি পড়াবো না। সো যে জিনিসগুলো পড়াবো শুধুমাত্র ওইগুলোই সিলেবাসে থাকবে। যেগুলো পড়াবো না, বলবো যে আচ্ছা এটা লাগবে না, সেটা স্লাইড থেকে বাদ। কিন্তু স্লাইডের ভিতর কিন্তু দেওয়া আছে। তো যারা ক্লাসগুলো ফলো করবা, তারা একটু মার্ক করে নিবা যে স্যার কোন স্লাইডগুলো বলতেছে বা কোনটা বেশি ইম্পর্টেন্স দিচ্ছে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আর আরেকটা জিনিস, তোমাদের এই বইয়ের যে সলিউশনটা আছে, সলিউশনটা আমি এখানে দিয়ে রাখছি। সো সলিউশনটার খুবই ইম্পর্টেন্ট, সলিউশনটা খুবই হ্যান্ডি হবে। কারণ আমরা যখন ইন ফিউচার মিডে বলো বা ফাইনালের প্রিপারেশন গুলো নিব, ধর প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে দেখবা লাস্টে কিছু এক্সারসাইজ আছে। এই যেমন ধরো এক্সারসাইজ গুলো আছে, তোমার কাছে মনে হতে পারে যে এই এক্সারসাইজের সলিউশন কোথায়। তো এই এক্সারসাইজ গুলো সলিউশন নেটে সার্চ দেওয়ার দরকার নেই। তো এই সলিউশন গুলো তোমাদেরকে আমি দিয়ে দিছি। এই যে এই সলিউশন যে ফোল্ডারটা আছে, এইখানে তোমরা জিপ করা আছে, তোমরা প্রত্যেকটা চ্যাপ্টারের আলাদা আলাদা সলিউশন তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো আমি আবার একটু সামারি করি, সামারি করলে জিনিসটা আরেকবার একটু ক্লিয়ার হয়ে যাবে। আমরা থ্রু আউট দ্য সেমিস্টার আমরা 50% বা 60% কন্টেন্ট আমরা হচ্ছে এই বইটা থেকে ফলো করব। এই যে বইটা আছে, ডেটাবেস সিস্টেম কনসেপ্ট, এইটা 6th এডিশনের বইটা ফলো করব। এই অথারের স্লাইড গুলাও দেওয়া আছে, এই স্লাইড গুলো আমরা ক্লাসে পড়াবো। এছাড়া আরো কিছু অ্যাডভান্স টপিক লাইক ডিস্ট্রিবিউটেড ডেটাবেস, নর্মালাইজেশন, নোএসকিউএল, এইগুলার উপর আমার নিজস্ব কিছু স্লাইড আছে। ওই স্লাইড গুলো আমি পরবর্তীতে দিয়ে দিব, বাট ইনিশিয়ালি আমরা আসলে এই ম্যাটেরিয়াল গুলা দিয়েই শুরু করব। কারোর কি এটা নিয়ে কোনো কনফিউশন বা কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। এতক্ষণ ধরে যা বললাম এটা নিয়ে এনিওয়ান কোনো কোশ্চেন আছে, কনফিউশন? না স্যার। ওকে, ঠিক আছে। স্যার, বইতে কি স্লাইডগুলো পার্ট পার্ট করা আছে? বইয়ে জি স্যার। না, বইয়ের স্লাইড গুলা পার্ট পার্ট করা নাই। বইয়ে হচ্ছে বইটা তো বই আছে, জি কিন্তু স্যার, মানে আমি যে আমি আপনাদেরকে যে লিঙ্কটা দিয়েছি, এই লিঙ্কটা তুমি যদি ডাউনলোড করো, ডাউনলোড করে দেখবে যে প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য আলাদা আলাদা স্লাইড দেওয়া আছে। যেমন আমরা আজকে যে স্লাইডটা দিয়ে শুরু করব, আমরা হচ্ছে চ্যাপ্টার 1 ইন্ট্রোডাকশন, এই স্লাইডটা দিয়ে আমরা শুরু করবো। এবং তোমাদেরকে একটু বুঝতে হবে যে চ্যাপ্টার 1-এর যে স্লাইডটা আছে, স্লাইডটা তুমি দেখো জাস্ট 31টা স্লাইড। বাট আমি যদি তোমাদেরকে এখন চ্যাপ্টার 1টা বই থেকে পড়তে বলি, চ্যাপ্টার 1টা বইয়ের থেকে তুমি যদি পড়ো, বইয়ের থেকে পড়তে গেলে 61 পেজ চলে আসে। So, অনেকগুলো পেজ বেশি আসে। তা আমাদের এবং অনেক কথাবার্তা আছে, সব তো আমাদের পড়ার দরকার নেই। আমরা কিভাবে পড়বো আমি আবার বলে রাখি, আমরা স্লাইডটা ফলো করব,
স্লাইডটা ফলো করার পরে আমরা যাদের একটু বেশি আগ্রহ আছে বা যারা একটু ভালো করতে চাই তারা যে কাজটা করবো যে আমাদের এই প্র্যাকটিস প্রবলেম যেগুলো আছে প্র্যাকটিস প্রবলেমগুলো বইয়ের থেকে প্র্যাকটিস করব। তুমি বলতে পারো স্যার প্র্যাকটিস প্রবলেমগুলো প্র্যাকটিস করার সময় তো অনেক সময় প্রবলেমে ফেস করবো, তো স্যার সলিউশন কোথায় পাবো? সলিউশনগুলো আমি তোমাদেরকে দিয়ে দিছি। আর এরপরেও যদি কেউ না পারো কাউন্সেলিং আওয়ার গুলাতে আমরা ডিসকাস করতে পারি যে কি কি জিনিসপত্রগুলো আসতে পারে। বুঝতে পারলাম? জি স্যার, যেমন বুঝতে যেমন পারলাম হলে জি স্যার। যেমন এই ধরনের এগুলো থিওরিটিক্যাল কোশ্চেন। যেমন ফার্স্ট কোশ্চেনটা এই কোশ্চেনটা দেখেন, এই কোশ্চেনটার মধ্যে কি বলছে, যেমন এই কোশ্চেনটা দেখার চেষ্টা করি। লিস্ট 4 অ্যাপ্লিকেশন ইউ হ্যাভ ইউজড দ্যাট মোস্ট লাইকলি এমপ্লয়েড এ ডেটাবেস সিস্টেম টু স্টোর পারসিস্টেন্ট ডেটা। সো তোমাকে বলছে যে 4টা অ্যাপ্লিকেশন বলতে যেখানে তুমি ডেটাবেস তোমার লাগবেই। তো তুমি মাথা খাটায় 4টা অ্যাপ্লিকেশনের নাম বলো দেখি, দেখি আমরা জাস্ট আমাদের আইডিয়া থেকে বের করতে পারি কিনা। 4টা অ্যাপ্লিকেশন যেখানে ডেটাবেস লাগবে। ইআরপি, আমি বুঝলাম না, আবার সরি, মিস হয়ে গেছে কথাটা, কি বললেন? স্টুডেন্ট ম্যানেজমেন্ট, তারপর Good. ব্যাংকিং। গুড। ইআরপি ব্যাংকিং ম্যানেজমেন্ট সিস্টেম গুলোতে। ওকে, আমাদের মাথার মধ্যে যেটা সবার শুরুতে আসে সেটা হচ্ছে আমাদের স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। আমাদের যেটা আরডিএস, ডিফারেন্ট ডিফারেন্ট কোর্স ম্যানেজমেন্ট সিস্টেম, এটা আমাদের মাথার ভিতরে সবার আগে ঘুরতে থাকে। এটা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট। এরপরে তোমরা বলতে পারো ব্যাংকিং, বিকাশ, বা তোমার যে কোনো অনলাইন ব্যাংকিং এ তোমার ডেটাবেস লাগবে। এছাড়া আমাদের আর মাথার মধ্যে কি আছে? অনলাইন সিআরএম, এই টাইপের জিনিসগুলো, ই কমার্সে ডেটাবেস লাগবে। সো আমাদের এই টাইপের, তোমাকে ধরো এই টাইপের থিওরিটিক্যাল কোশ্চেন পরীক্ষা কিছু আসতে পারে। সো 1 নাম্বার গেল। নেক্সট জিনিসটা, যেমন আমি যদি তোমাদেরকে এই জিনিসটা বলতে চাই, দেখি এটা কয়জন আমরা না পড়ে বলতে পারি। এটা আমরা লাস্ট ক্লাস একটু আলোচনা করেছিলাম যে লিস্ট 4 সিগনিফিকেন্ট ডিফারেন্স বিটুইন ফাইল প্রসেসিং অ্যান্ড ডিবিএমএস। ফাইল প্রসেসিং মানে কি? ফাইল প্রসেসিং মানে ছিল হচ্ছে আমরা ওই যে পড়ছিলাম না, ওই যে সি প্রোগ্রামিং যখন করতা বা জাভাতে যখন তোমরা টেক্সট ফাইল দিয়ে কাজ করতা না, সেটা হচ্ছে ফাইল প্রসেসিং। আর ডিবিএমএস মানে হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট। তো তোমাদের কাছে কি মনে হয় যে ফাইল আর ডেটাবেসের মধ্যে পার্থক্যটা কোথায়? ফাইলে থাকে না, ফাইলে স্যার লিনিয়ার ভাবে ডেটাটা থাকে, আর ডেটাবেজের মধ্যে আমরা ইনডেক্স আকারে এটাকে রাখতে পারি। উই Very ক্যান good. assign key to it, we can Very establish relationships between them. ভেরি গুড। সো আমাদের ফার্স্ট অফ অল মানে ফাইল মানে কি? ফাইল মানে তো একটা ডাম্প মেমোরি। এখানে তুমি জাস্ট ডেটা গুলোকে ফেলায় রেখে দিলা, কাট করে পেস্ট করে দিলা, কোনো স্ট্রাকচারাল ওয়ে নাই। সো ও যেটা বললো যে আমি ডেটা গুলাকে স্ট্রাকচারাল ওয়েতে রাখতে পারি, আমার জন্য ডেটা সার্চ করা খুব বেশি ইজি হয়ে যায়। আর ফাইলের সাইজ তো বেশি বড় করা যায় না। তোমার যদি বেশি বড় সাইজের ফাইল হয় তুমি তো ওপেনই করতে পারবে না, দেখা গেল তোমার কম্পিউটার হ্যাং করবে। সো অনেক প্রবলেম আছে, এগুলো আমরা আস্তে আস্তে শিখবো। সো আমি তোমাদেরকে একটু সাজেস্ট করতেছি যে প্রতিটা চ্যাপ্টার যখন পড়বা, আমি যখন চ্যাপ্টারগুলো ক্লাসে শেষ করে দিব, তোমরা একটু চেষ্টা করবা যে ক্লাসের এই চ্যাপ্টারগুলো লাস্টে যে কিছু এক্সারসাইজগুলো আছে, এক্সারসাইজগুলা একটু দেখার জন্য। এক্সারসাইজগুলো দেখলে তোমাদের স্কিল অনেক বেশি ডেভেলপ হবে এবং তোমরা আসলে রিলেট করতে পারবা যে ক্লাসে কি পড়ানো হচ্ছে সেটার সাথে রিলেট করতে পারবা। ওকে, ঠিক আছে। So, আমরা একটু পর্যন্ত দেখলাম। তো আজকে আমাদের মানে ক্লাস বেশিক্ষণ সময় লাগবে না, আমরা তাড়াতাড়ি র্যাপ আপ করে ফেলতে পারবো, কারণ আজকে আমাদের কন্টেন্টটা হচ্ছে চ্যাপ্টার 1 ইন্ট্রোডাকশনটা আমরা দেখবো। আর আরেকটা কথা বলে রাখি, এই উইকে তো আমাদের ল্যাব হলো না, আমাদের ইনশাল্লাহ নেক্সট উইক থেকে আমাদের রেগুলার বেসিসে ল্যাব হবে। সো প্রথম দিনের ল্যাবটা খুবই ইম্পর্টেন্ট। ল্যাবে আমরা কিভাবে ডেটাবেস ইনস্টল করতে হবে তোমার কম্পিউটারে, মাইএসকিউএল ইনস্টল করতে হয়, সো ওই জিনিসটা আমরা দেখবো। তো মানে ল্যাব যাতে কোনোভাবে মিস না যায়। আমি এর আগের দিনও বলছি ল্যাবের গুরুত্ব সবচেয়ে বেশি, ল্যাবে অনেক নাম্বার থাকবে কোর্সের। সো ল্যাব যাতে কোনোভাবে মিস না যায়, আর থিওরির সাথে ল্যাবটাকে মিলাই পড়ার চেষ্টা করবে, কারণ অনেক কেসে ল্যাবটা অনেকটা প্র্যাকটিক্যাল ওয়েতে আসবে, আমরা মানে ক্লাসে অনেকটা থিওরিটিক্যাল জিনিস আলোচনা করব। তো ওই বিষয়গুলো আমরা মাথার মধ্যে রাখার চেষ্টা করবো। সো আসো আমরা দেখার চেষ্টা করি। সো আজকে আমাদের প্লিজ বলেন। ক্লাসের কোড কি দিছিলেন? ল্যাব ক্লাসের কোড জি না, জি স্যার। ল্যাব ক্লাসের কোড এখনো দেইনি, কারণ আমি এখনো ল্যাব টিচার অ্যাসাইন করা হয়নি। ল্যাব টিচার অ্যাসাইন করা হলে দেন আমি দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা স্যার। ঠিক আছে। আচ্ছা, আর তোমাদের যদি মানে কোনো কনফিউশন থাকে, কোনো কিছু নিয়ে কোনো কনফিউশন থাকে, কোনো কোর্স নিয়ে, বা স্যার এটা করা যাবে কিনা, এটা করবো কিনা, জাস্ট গুগল ক্লাসরুমে পোস্ট করবা। পোস্ট করলে দেখা গেল অনেক কেসে আমি যদি অ্যান্সার না দিই, তোমাদের অন্য ফ্রেন্ডদের থেকে একটা অ্যান্সার পাওয়া যায়। সো অনেক কেসে আমাদের মানে ক্লাসটা অনেক বেশি মানে প্রোঅ্যাক্টিভ ক্লাস হয়। সো আমরা প্রথম ইন্ট্রোডাকশন দেখবো। ইন্ট্রোডাকশনটা আমরা আমাদের চ্যাপ্টার হ্যাঁ। 6 থেকে বলেন। স্যার আমাদের কি কোনো কোর্স আউটলাইন আপলোড করা হয়েছে? কোর্স আউটলাইন আপলোড করা, কোর্স আউটলাইন আজকে পেয়ে যাবেন। আজকে পেয়ে যাবেন হ্যাঁ। কোর্স আউটলাইন আজকের ভিতরে দিয়ে দিব।
আমি জাস্ট ল্যাবের জন্য ওয়েট করতেছিলাম, কারণ অনেক আহ, মানে ল্যাব ইনস্ট্রাক্টরদের কিছু রিকোয়ারমেন্ট থাকে। সো যেহেতু এখন আমি পাই নাই, তো আমি আর ওয়েট করবো না, আমি দিয়ে দিব না কোর্স অফলাইনটা। তো আজকে আমরা যে জিনিসগুলো নিয়ে আলোচনা করব, খুব ইজি কয়েকটা থিওরিটিক্যাল জিনিস আলোচনা করব। আজকে জিনিসগুলো যা জানা দরকার, ডেটাবেস যেহেতু আমরা পড়বো এই জন্য জানা দরকার। তো আজকের আমাদের আউটলাইন কি কি, আজকে আমরা দেখার চেষ্টা করব যে আমাদের ডেটাবেস কেন লাগে। সো এটা এতক্ষণে অনেকেই বলে ফেলছো যে ডেটাবেস কেন লাগবে। ডিফারেন্ট টাইপ অফ ডেটা মডেলস নিয়ে আমরা আলোচনা করব। এরপরে আমরা যে জিনিসটা দেখব যে ডেটাবেস, রিলেশনাল ডেটাবেস কি জিনিস, এই জিনিসটা আমরা আলোচনা করব। এরপরে ডেটাবেস ডিজাইন কিভাবে করতে হয়, জাস্ট আমরা হাই লেভেল ওভারভিউ দেখবো। এগুলো তো আসলে আর এক ক্লাসে শেষ করা সম্ভব না, জাস্ট আমরা একটু জানার চেষ্টা করব যে এই জিনিসগুলো আসলে কি। আর লাস্টের দিকে যে টপিকগুলো আছে, এই টপিকগুলোর উপর জাস্ট আমরা গো থ্রু করব, যে স্টোরেজ ম্যানেজার, কোয়েরি প্রসেসিং, ট্রানজাকশন ম্যানেজার, এই জিনিসগুলো আসলে কি সেগুলো আমরা দেখবো আস্তে আস্তে। সো ফার্স্ট অফ অল আমরা যে জিনিসটা দিয়ে আমরা প্রথমেই শুরু করতে চাই, এবং আমাদের মানে থ্রু আউট দ্য সেমিস্টার এই টার্মটা আমরা অনেকবার ইউজ করব, এই টার্মটা আমরা অনেকবার ইউজ করবো, ডিবিএমএস। সো ডিবিএমএস এই টার্মটা সবসময় মাথার মধ্যে রাখবে। ডিবিএমএস মানে কি? ডিবিএমএস মানে হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। সো শুধু ডিবি দ্বারা অনেক ক্ষেত্রে ডেটাবেস বোঝায়, কিন্তু আমরা একসাথেই আলটিমেটলি ডিবিএমএস কনসেপ্টটাকে আমরা রাখার চেষ্টা করবো। এবং ডিবিএমএস যে সিস্টেমটা আছে, ডিবিএমএস সিস্টেমটার মধ্যে আসলে কি আছে। সো ডিবিএমএস সিস্টেমটার ভিতরে তুমি বুঝতেই পারতেছো যে আমাদের কাছে ফার্স্ট অফ অল তোমাকে বুঝতে হবে, তোমাকে যদি বলা হয় ডেটাবেস, ডেটাবেস মানে কি? ডেটাবেস মানে হচ্ছে তোমার কাছে কিছু ডেটা আছে। আর ডিবিএমএস মানে হচ্ছে একটা সিস্টেম যেখানে তোমার কাছে কিছু ডেটা থাকবে, কিছু প্রোগ্রাম থাকবে, যার ফলে যেই প্রোগ্রামটাকে ইউজ করে তুমি ডেটাটাকে অ্যাক্সেস করতে পারবা, এবং আলটিমেটলি যেই এনভায়রনমেন্টটা ভেরি কনভিনিয়েন্ট টু ইউজ। সো ডিবিএমএস সিস্টেমটার এই তিনটা প্রপার্টি আসলে আমরা একটু মনে রাখার চেষ্টা করব। সো জাস্ট ডিবিএমএস সিস্টেমে আমার কাছে কিছু কালেকশন অফ ইন্টার রিলেটেড ডেটা, আমার কাছে কিছু ডেটা থাকবে, এই একটা কিছু প্রোগ্রাম থাকবে, সেট অফ প্রোগ্রাম, যেটা আমার এই ডেটাগুলোকে অ্যাক্সেস করে, এই ডেটাগুলোকে আপডেট করে, এই ডেটাগুলোকে ডিলিট করে। যেমন তোমরা আমাকে একটা জিনিস এক্সাম্পল বলো দেখি, আমাদের যে নর্থ সাউথের যে ডেটাবেসটা আছে, ডেটাবেসটাকে তুমি অ্যাক্সেস করো কিসের থ্রুতে? লগে প্যানেল। তোমরা বলতে পারো না, যেমন আমি একটু আগে যে তোমাদের অ্যাটেন্ডেন্সটা দিলাম, আরডিএস এর ভেতর ঢুকে আমি তোমাদের জি, স্যার। অ্যাটেন্ডেন্সটা দিলাম না, তাহলে তুমি বলতে পারো স্যার আমার কাছে আমি স্যার জাস্ট বলেন। হ্যালো, স্যার আমি মনে হয় অ্যাটেন্ডেন্সটা দিতে পারিনি, আমি কেবল জয়েন করলাম তো। আচ্ছা ঠিক আছে, ওকে, আপনি জাস্ট চ্যাটে আপনার নামটা লিখে রাখেন, আমি আপলোড করে রাখবো। আপনি জাস্ট চ্যাটের মধ্যে আপনার রোলটা লিখে রাখেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, যে জিনিসটা বলতে চাচ্ছিলাম, সবাই একটু মনোযোগ দিই। ডেটাবেস মানে কি? শুধু ডেটাবেস মানে হচ্ছে কি? শুধু ডেটাবেস মানে হচ্ছে একটা ডাম্প সিস্টেম যেখানে তোমার ডাটাগুলো থাকবে। আর ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ভিতর কারা থাকবে? ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের সাথে আমার কিছু প্রোগ্রামও অ্যাসোসিয়েটেড থাকবে, যে প্রোগ্রামগুলো ইউজ করে আমরা ডেটাগুলোকে অ্যাক্সেস করতে পারি। যেমন তুমি যদি বলো যে স্যার নর্থ সাউথের ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে কারা কারা আছে, তো নর্থ সাউথের ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে আমাদের ডেটাবেসটা তো আছে, ডেটাবেসটার সাথে সাথে আমাদের যে ওয়েব ব্রাউজারটা ইউজ করে আমরা ডেটাবেস থেকে ইনফরমেশন গুলো দেখি, আমি তোমাদের অ্যাটেন্ডেন্সটা আপডেট করি, এই সবগুলোই কিন্তু ইনক্লুডেড। সো ভালো করে বুঝতে হবে, দের ইজ ফিউ ডিফারেন্স বিটুইন ডেটাবেস অ্যান্ড ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ম্যানেজমেন্ট সিস্টেমের ভেতরে প্রোগ্রাম গুলোও চলে আসে। ওকে, এই জিনিসগুলো একটু জানা থাকলেই হলো। আচ্ছা, তোমরা আমাকে বলো দেখি তো, ডেটাবেসের যে অ্যাপ্লিকেশন খুব ইজি, অ্যাপ্লিকেশন গুলো তো আমাদের নিশ্চয়ই মনে আছে, ব্যাংকিং সেক্টরে আছে, এয়ারলাইন্সে আছে, ইউনিভার্সিটিতে আছে, সেলস আছে, অনলাইন, ম্যানুফ্যাকচারিং, হিউম্যান রিসোর্স, সব জায়গাতেই ডেটাবেস আছে। ডেটাবেস এখন হিউজ, তোমাদের কোনো আইডিয়াই নেই। বাংলাদেশে মানে বাংলাদেশ ও ওয়ার্ল্ডের এমন কোনো জায়গায় নেই যেখানে ডেটাবেস লাগে না। সো ডেটাবেসের অ্যাপ্লিকেশনটা খুবই বড়, ডেটাবেস রিসার্চেরও একটা বড় ফিল্ড ডেটাবেস নিয়ে আছে। সো তুমি যদি শুধুমাত্র চিন্তা করো মানে আমি ডেটাবেস নিয়ে কাজ করব, যেমন তোমরা আমাকে বলো দেখি ম্যাক্সিমাম টাইমে তোমাদের আসলে কি আইডিয়া থাকে? ধরো তুমি নর্থ সাউথ থেকে ব্যাচেলার ডিগ্রি পাস করলা, তুমি কোন পজিশনে জবের জন্য অ্যাপ্লাই করবা? এনিওয়ান, কি মনে হয় ম্যাক্সিমাম টাইমে কোনটা তোমরা অ্যাপ্লাই করো? ম্যাক্সিমাম স্টুডেন্টই যেই পোস্টগুলোতে অ্যাপ্লাই করে সেগুলো হচ্ছে যে সফটওয়্যার প্রোগ্রামার, জুনিয়র সফটওয়্যার প্রোগ্রামার বা সফটওয়্যার প্রোগ্রামার, এই টাইপগুলোতে হয়। কিন্তু একটা হিউজ অ্যামাউন্টের জব আছে, সেটা হচ্ছে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর।
ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটরের জবগুলো অনেক হিউজ, কিন্তু আমাদের আসলে স্কিল মানুষজন এখানে পাওয়া যায় না। স্কিল মানুষজন এখানে পাওয়া যায় না। সো তোমাদের যদি মনে হয় যে স্যার আমরা ডেটাবেস নিয়ে কাজ করব, ডেটাবেসে নিজেরা আরো ভালো করে ডেটাবেসের সবগুলো জিনিস শিখবো, শুধুমাত্র একটা দুইটা ডেটাবেস না, 4-5 রকমের ডেটাবেস সম্পর্কে জানবো, তো আমার কাছে মনে হয় ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটরের যে জবগুলো আছে পাশ করার পর পর তোমরা ওইগুলাতে সরাসরি অ্যাপ্লাই করতে পারো। ওইগুলাতে অ্যাপ্লাই করলে তোমাকে জাস্ট ইন্টারভিউতে ডেটাবেস রিলেটেড কোশ্চেন গুলো জিজ্ঞেস করবে। তুমি যদি ডেটাবেস রিলেটেড কোশ্চেন গুলো ভালো করে পারো, তুমি আলহামদুলিল্লাহ, এটা কোনো বিষয় না, এত কঠিন কোনো কিছু না। কিন্তু তোমাকে বুঝতে হবে সফটওয়্যার প্রোগ্রামিং এটা আসলে এত বেশি স্যাচুরেটেড হয়ে গেছে, কারণ সবাই চায়, সবাই সফটওয়্যার প্রোগ্রামার। মানে তুমি যে পাশ করার পরে সবাই সফটওয়্যার প্রোগ্রামার হয়ে যায়, কিন্তু সফটওয়্যার প্রোগ্রামার অনেক ভাস্ট একটা ফিল্ড এবং অনেক বেশি মানুষ, অনেক বেশি ক্রাউডেড এই জায়গাটা। তো একটু ডিফিকাল্ট এই জায়গাগুলোতে একটু শাইন করার জন্য। সো আমার মানে পার্সোনাল ওপিনিয়নে আমি দুইটা ফিল্ড এখনো মনে করি। একটা হচ্ছে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর একটা জব, এই জবে এখনো স্যাচুরেটেড হয় নাই, এখনো মানে অনেক অপরচুনিটি আছে। আরেকটা হচ্ছে তোমার কিউএ, কোয়ালিটি অ্যাসুরেন্স। তো এটা তোমরা নিশ্চয়ই জানো যে কোনো কোম্পানিতে ধর একটা কিউএ থাকে। কিউএর কাজ হচ্ছে যে তুমি একটা অ্যাপ বানাইলা, অ্যাপ বানানোর পর তোমার অ্যাপটা সে চালাবে, চালায় চালায় সে বলবে আচ্ছা এইখানে বাগ আছে একটা, এখানে এই ইনপুটের জন্য কাজ করে না, এটার জন্য কাজ করে না। সো এইরকম কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ার থাকে প্রত্যেকটা কোম্পানিতে। যেমন ধরো তুমি বিকাশে জব করো, বিকাশের একটা ইউজার ইন্টারফেস বানাইলা, তুমি এসে বললা যে বস আমি এটা করে আনছি। এখন যে কিউএ থাকবে সে বলবে আচ্ছা এটা তো ভাল লাগে না, কালারটা তো সুন্দর না, এই টাইপের ডিফারেন্ট ডিফারেন্ট প্যারামিটার দিয়ে কিউএ কাজ করে। যেমন আইসক্রিম কোম্পানিতে আইসক্রিম টেস্টার থাকে, তাদের কাছ থাকে যে আইসক্রিমের ফ্লেভার গুলো টেস্ট করে দেখা যে ঠিক মতো আছে কিনা। সো সিমিলার ওয়েতে সফটওয়্যার কোম্পানিতে কিউএ থাকে। তো এই বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট, এই জবগুলো আমাদের মাঝে মাঝে এক্সপ্লোর করতে হয়। কারণ সবাই দেখা গেল যখন একসাথে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হইতে যায়, তখন আসলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারের উপর অনেক বেশি চাপ পড়ে যায়। কিন্তু তোমরা যদি একটু অন্যদিকে চিন্তা করো যে স্যার আমরা ডিরেক্টলি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হব না, আমরা ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর হব, ডেটাবেজের রিলেটেড কাজগুলো করব, হয়তো আমি ফ্রন্ট এন্ড বা ব্যাক এন্ডের কাজ করলাম না, বাট অনেক বেশি স্কোপ, সেই জিনিসগুলো মাথা রাখা দরকার। আচ্ছা, সো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম টপিকটা সম্পর্কে আমরা বুঝতে পারতেছি। সো কেউ কি আমাকে দুই একটা জায়গা বলতে পারবা যেখানে ডেটাবেস লাগে না? দেখি, মাথায় আছে? দেখি, ডেটাবেস লাগে না। স্ট্যাটিক ওয়েবসাইটস। ভেরি গুড। এই জিনিসটা আমি জানতে চাচ্ছিলাম যে আমাদের কিছু ওয়েবসাইট থাকতে পারে যেগুলো হচ্ছে স্ট্যাটিক। স্ট্যাটিক ওয়েবসাইট মানে কি? স্ট্যাটিক ওয়েবসাইট মানে হচ্ছে যে ওয়েবসাইটগুলো পুরোপুরি ফিক্সড, এই ওয়েবসাইটে কখনো কোনো চেঞ্জ হয় না, সবসময় ফিক্স থাকে। তো যেই সকল ওয়েবসাইট একেবারে ফিক্সড, কোনো ডেটা তোমার এক্সট্রাক্ট করা লাগতেছে না, সেইগুলাকে তুমি কি করতে পারো, সেগুলাকে তুমি বলতে পারো একেবারে হার্ড কোড করে দিলা, হার্ড কোড করে দিলেই হয়ে যাচ্ছে। বাট আসলে প্র্যাকটিক্যালি আমাদের স্ট্যাটিক ওয়েবসাইট মানে পাওয়া এখন, মানে তুমি যদি একটা স্ট্যাটিক ওয়েবসাইট না বানাও, তাহলে আসলে স্ট্যাটিক ওয়েবসাইট পাওয়া খুব ডিফিকাল্ট। কারণ তুমি চিন্তা করো স্টক মার্কেটের একটু পর পর ফ্ল্যাকচুয়েট করতে থাকে। উইকিপিডিয়া, তুমি বলতে পারো স্যার উইকিপিডিয়া স্ট্যাটিক না, সাথে সাথে আপডেট হয়ে যায়। তুমি খেয়াল করে দেখো, যে কোনো একটা ইনফরমেশন কথা শোনা যেতেছে না। না, শোনা যায় না। শোনা যাচ্ছে না কথা। স্যার অফলাইনে চলে গেছে মেবি। নেট চলে গেছে স্যার। আচ্ছা, আমাদের কোনো কি ফেসবুক গ্রুপ আছে? আমি লিঙ্ক দিয়ে ফেসবুক দিতে লিঙ্ক দিতেছি। হ্যাঁ, একজন খুলে তারপর লিঙ্কটা এখানে দিয়ে দিলে হবে চ্যাট বক্সে। আচ্ছা দি খোলা হয়েছে কথা আছে, আমি দিয়ে দিতেছি।
লিঙ্কটা কি কাজ করে নাকি ওই একটু দেখো। লিঙ্কটা তো কাজ করতেছে না। লিঙ্ক আসলে ইউজার নেম ডাজন্ট এক্সিস্ট দেখাচ্ছে। ফেসবুক গ্রুপ মেসেঞ্জার গ্রুপ পরে খোলা যাবে, ফেসবুক গ্রুপের সময় অ্যাড হলে ভালো হবে আর কি। তাহলে পরে কি কাজ করতেছে না? কাজ করে না, কাজ করে কাজ না। করে না এটা। হ্যালো, শোনা যাচ্ছে? ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা, আমি আসলে বুঝতেছি না, তোমাদের সেকশনে ক্লাস নিতে গেলে আমার বাসার ঠিক ওই টাইমটাই কারেন্ট চলে যায়। লাস্ট দিনও দেখলাম এমন হলো, এটা খুবই ঝামেলা। ওকে, আচ্ছা, সো আমাকে শোনা যাচ্ছে তো, তাই না? ইয়েস স্যার। জি স্যার। Okay, ঠিক আছে, ওকে, নো ওয়ারিস। আচ্ছা, তাহলে আমরা যে অবস্থায় ছিলাম যে আমাদের মেইন টার্গেট ছিল যে আমাদের ডেটাবেস গুলা সব জায়গাতে আছে, ডেটাবেস ইজ এভরিওয়্যার। তো আমার টার্গেট থাকবে হচ্ছে যে মানে ডেটাবেসের এই জিনিসগুলো একটু ভালো করে বোঝা, কারণ এটা আমাদের ইন ফিউচার আমাদের খুব কাজে লাগবে। ওকে, তো আসলে আমরা এখন কয়েকটা জিনিস একটু বোঝার চেষ্টা করি। যেমন এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, জাস্ট তোমরা স্লাইডটা গো থ্রু করবা। স্লাইডটা ভেতর দিয়ে গেলে মোটামুটি বইটা পড়া হয়েছে। কারণ এখানে একটা ইউনিভার্সিটির ডেটাবেসে কাজ কি থাকতে পারে, যেমন এখানে বলা হয়েছে। তো তোমরা আমাকে বলো দেখি, একটা ইউনিভার্সিটির ডেটাবেসে কি কি ফাংশন থাকা উচিত? এনিওয়ান, জাস্ট তোমাদের কাছ থেকে শুনি। টিচার ইনফরমেশন, স্টুডেন্ট ইনফরমেশন, রুল, গ্রেড, এগুলো। গুড, তাহলে আমাদের কতগুলো জিনিস প্রথমে চলে আসে যে একটা ইউনিভার্সিটি ডেটাবেসে কি কি অ্যাপ্লিকেশনের কি কি জিনিস সাপোর্ট করতে হবে। যেমন আমরা নিউ স্টুডেন্ট, ইনস্ট্রাক্টর, কোর্স আমাদের অ্যাড করার অপশন থাকতে হবে। আমাদের যে কোনো একটা স্টুডেন্টের জন্য কোর্সে রেজিস্ট্রেশন করার অপশন থাকতে হবে, বা ক্লাস রুটিন জেনারেট করতে হবে। সো আলটিমেটলি জিনিসটা এইভাবেই আসলে ভালো করে বুঝতে হয় যে কিভাবে আসলে আমরা করতাম। কিন্তু তোমরা একটু চিন্তা করে দেখো, তোমরা কিন্তু এই স্টুডেন্ট ওয়েবসাইট বা স্টুডেন্টদের এই টাইপের জিনিসগুলো তোমরা জাভা করছো, হয়তো বা অনেকে বিল্ড করছো অ্যাপ্লিকেশন বা প্রজেক্টে কাজ করছো। তখন তোমরা জিনিসটাকে কিভাবে করতা? তখন তোমরা জিনিসটাকে কমপ্লিটলি করতে কিসে? তোমরা কমপ্লিটলি জিনিসটাকে একটা ফাইলের ভিতরে স্টোর করে রাখতা। স্টুডেন্টের নেম, ইনস্ট্রাক্টরের নেম, এগুলো আমরা একটা টেক্সট ফাইলের ভিতরে স্টোর করে রাখতাম। তো আগে বা এখন থেকে অনেক আগে যখন ডেটাবেস ছিল না, তখনও আলটিমেটলি এই জিনিসটা ফাইল সিস্টেমের উপরই হতো। কিন্তু এখন সম্পূর্ণ জিনিসটা কিসে চলে গেছে? সম্পূর্ণ জিনিসটা ডেটাবেসের ভেতর চলে গেছে। সো ফাইল সিস্টেম দিয়ে কাজ করলে কিছু প্রবলেম আছে, ওগুলো আমরা সামনে দেখবো। বাট এখন আমাদের সবকিছুর সাথে আমরা কাকে কানেক্ট করতে চাবো বলো দেখি? আমরা ডেটাবেসকে কানেক্ট করতে চাবো। তুমি যদি একটা মোবাইল অ্যাপ্লিকেশনও ডেভেলপ করো, মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপ করলেও তার একটা ডেটাবেস লাগবে। সো সবকিছুতেই ডেটাবেস লাগে, এই জিনিসটা একটু ভালো করে দেখতে হয়। সো এখানে এবার চলে আসে যে আমার drawbacks of using file system to store data. So এটা খুব ইম্পর্টেন্ট, তো এটা একটু স্টার্ট দিয়ে রাখো স্লাইডটায়। যে আমি যদি ফাইল সিস্টেম ইউজ করি, ফাইল সিস্টেম মানে এই জিনিসটা আমরা একটু মার্ক করে রাখি যে ফাইল সিস্টেম দ্বারা আসলে কি বোঝাচ্ছে। ফাইল সিস্টেম দ্বারা যেটা বোঝাচ্ছে, ফাইল সিস্টেম হচ্ছে মেইনলি হচ্ছে তুমি বলতে পারো যে আমাদের যে টেক্সট ফাইল যেটা ছিল, টিএক্সটি ফাইল বা ডট টিএক্সটি। সো ডট টিএক্সটি দিয়ে কি কি প্রবলেম হতে পারে? ফার্স্ট যে প্রবলেমটা থাকতে পারে, প্রবলেমটা হচ্ছে তোমার ফার্স্ট অফ অল তুমি বুঝতেই পারছো ডেটা রিডান্ডেন্সি এন্ড ইনকনসিস্টেন্সি। তুমি বলতে পারো ইনকনসিস্টেন্সি এন্ড রিডান্ডেন্সি কেন আসতেছে? এনিওয়ান? ফাইলে তো just যে কোনো কিছু লিখে দেওয়া যায়, কোনো রেস্ট্রিকশন নাই যে ইন্টিজার Good. না, ব্যাপারটা হচ্ছে যে ব্যাপারটা ডেটা রিডান্ডেন্সির কনসেপ্টটা হচ্ছে অনেকটা এরকম ভাবে চলে আসবে। ধরো তোমাদেরকে আমি একটা জিনিস, যেহেতু তোমার প্রত্যেকের জন্য আলাদা আলাদা ফাইল মেনটেন করা লাগতেছে, তাহলে একই ইনফরমেশন তুমি বারবার লিখতেছো না, ডুপ্লিকেট ইনফরমেশনটাই তুমি বিভিন্ন জায়গাতে লিখতেছো। যেমন জাস্ট তোমাদেরকে আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই যে ধরো আমি সিএসসি
311 এর সেকশন, ধরো তোমাদের সেকশনটা 3 সেকশন 3 এর ক্লাস নিচ্ছি আমি। সো এই ইনফরমেশনটা যদি ফাইলে লেখা থাকে তাহলে দেখা গেল তোমার ফাইলেও লেখা থাকলো, আরেকজন স্টুডেন্টের ফাইলেও লেখা থাকলো, যারা যারা রেজিস্ট্রেশন করছে সবার ফাইলেই লেখা আছে, কিন্তু আলটিমেটলি এটা ডুপ্লিকেট ইনফরমেশন নয়, এক কথা বারবার লিখে লাভ আছে নাকি? সো ডেটা রিডান্ডেন্সি হয়। ইনকনসিস্টেন্সি কিভাবে হয় কেউ কি বলতে পারবা? ইনকনসিস্টেন্সি এটা ইম্পর্টেন্ট। ফাইল সিস্টেমে ইনকনসিস্টেন্সি কেন আসে? এই কারো কোনো আইডিয়া আছে? আচ্ছা তুমি চিন্তা করো, তোমার বাসার ভেতরে তুমি অনেকগুলা ফাইলের ভিতর জিনিসগুলা লিখে রাখো। আমি যদি তোমাকে বলি যে একটার মধ্যে আপডেট করতে হবে, তোমার কাজ কি? তোমাকে সব জায়গাতে আপডেট করা দরকার না? তো যদি তুমি সব জায়গাতে আপডেট সাইমেলটেনিয়াসলি না করতে পারো তাহলে কি ইনকনসিস্টেন্ট স্টেট হয়ে যাচ্ছে না? যে কিছু জায়গায় আপডেট হয়েছে, কিছু জায়গায় আপডেট হয়নি। সো ফাইল সিস্টেমের একটা ড্রব্যাক হচ্ছে, যেহেতু আমার মাল্টিপল প্লেসে ইনফরমেশনটা থাকে, আমি যদি একটা প্লেসকে আপডেট করি আমার অন্য প্লেসগুলোর সাথে একটা ইনকনসিস্টেন্সি চলে আসতে পারে। সো এই জিনিসটা হচ্ছে এক নাম্বার মানে পয়েন্ট। তোমাদের পরীক্ষায় যদি আমি কখনো ভাইভাতে জিজ্ঞেস করি বা পরীক্ষাতেও কোশ্চেন আসে, জাস্ট টার্মটা লিখে দিলে হবে, বা এক্সপ্লেন করতে বললে তুমি এরকম একটা এক্সাম্পল দিয়ে এক্সপ্লেন করবো। এটা কি আপডেট করতে হবে না স্যার? অটো আপডেট হবে স্যার একটার ক্ষেত্রে। বুঝি না। ইনকনসিস্টেন্সি এর ক্ষেত্রে স্যার অটো আপডেট হবে একটা আপডেট করলে স্যার, না প্রত্যেকটা ফাইল? ডেটাবেজে যেটা হয়, ডেটাবেজে তুমি যদি একটা, আমরা দেখবো ইনশাল্লাহ সামনে, ডেটাবেজে তুমি যদি এক জায়গাতে আপডেট করো অটোমেটিকলি সব জায়গাতে আপডেট হয়ে যায়। কিন্তু তুমি যখন ফাইল সিস্টেমে এই কাজটা করো, ফাইল সিস্টেমে কিন্তু জিনিসটাকে তোমাকে ধরে ধরে করতে হবে, কোন ফাইলে আপডেট আছে, তো ওইটা প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাবে আপডেট করতে হবে। কিন্তু ডেটাবেজে জিনিসটা অটোমেটিকলি হয়, এটা আমরা ইনশাআল্লাহ সামনে পড়বো। ওকে, নেক্সট পরের যে টপিকটা আছে, যে ডিফিকাল্টি ইন অ্যাক্সেসিং ডেটা। সো ডিফিকাল্টি ইন অ্যাক্সেসিং ডেটা তো বুঝতেই পারতেছো যে ফাইল সিস্টেমে যেহেতু মাল্টিপল ফাইলস থাকে, সো যে কোনো একটা ইনফরমেশন এক্সট্রাক্ট করা ডিফিকাল্ট। তো এইটা মানে ডেটাবেজে খুব ইজিলি করা সম্ভব, এই জিনিসটা মানে বোঝা যায় এটা খুব ইজিলি। নেক্সট হচ্ছে ডেটা আইসোলেশন। ডেটা আইসোলেশনের কনসেপ্টটা অনেকটা ইজি। ডেটা আইসোলেশনের কনসেপ্ট জাস্ট এগুলো মনে রাখবে, এগুলো মানে কি? ডেটা আইসোলেশন মানে হচ্ছে যে তোমার, এটাও সবগুলো ঘুরে ফিরে একই কথা, কারণ তুমি যখন ফাইল সিস্টেম নিয়ে কাজ করো তোমার তো মাল্টিপল ফাইল থাকবে এবং ডিফারেন্ট ডিফারেন্ট ফাইলে ডিফারেন্ট ডিফারেন্ট ফরম্যাটও থাকতে পারে। কিন্তু ডেটাবেজের কেসে আমরা সবগুলো জিনিসকে কি রাখি বলো দেখে? একটা জিনিসের ভিতরে মানে স্টোর করে রাখি। সো এই জিনিসটা আমাদের ডেটা আইসোলেশন জিনিসটা আমাদের ইনট্যাক্ট থাকে আর কি। আইসোলেশন বলতে একটা নির্দিষ্ট পরিমাণে বা একটা নির্দিষ্ট টাইমিং থাকে এরকম কিছু? ব্যাপারটা অনেকটা ওকে, নেক্সট আমাদের এই জিনিসটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। সো এই জিনিসটা ভালো করে দেখতে হবে, সেটা হচ্ছে ইন্টিগ্রিটি প্রবলেম। ইন্টিগ্রিটি প্রবলেমের কনসেপ্টটা কি? ইন্টিগ্রিটি প্রবলেমের কনসেপ্ট হচ্ছে, আমি তোমাদের একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। ধরো আমি তোমাকে বললাম যে তুমি একটা ফাইলের ভেতরে সবগুলো জিনিসকে স্টোর করে রাখবা। তো ফাইলের ভিতরে তুমি স্টোর করে রাখলা, যে তোমার কি কি স্টোর করতে বললাম? আমি বললাম তুমি স্টোর করো হচ্ছে তোমার নেম স্টোর করো, তোমার আইডি স্টোর করো, আর তোমার সিজিপিএ স্টোর করো। এখন তুমি তোমার নেম লিখলে একটা, আইডি লিখতে একটা, সিজিপিএ লিখে লিখলা হচ্ছে তোমার 5.00। বাট তুমি নর্মালি চিন্তা করো তোমার তো 5.0 সিজিপিএ থাকা সম্ভব না। বাট এই টাইপের যে ডিফারেন্ট ডিফারেন্ট চেক বা কনস্ট্রেইন, এই টাইপের কনস্ট্রেইন গুলো কিন্তু তুমি ফাইল দিয়ে করতে পারো না। এই টাইপের কনস্ট্রেইন গুলো ডেটাবেজের উপর ইম্পোজ করা যায়। যেমন আমি তোমাদেরকে আরেকটা এক্সাম্পল দিই, যখন তোমরা কোনো একটা জায়গায় ফর্ম ফিল আপ করো, ফর্ম ফিল আপ করার সময় তুমি যখন মোবাইল নাম্বারটা কম ডিজিট লেখো, 10 ডিজিট লিখে ফেলো, তখন তারা তোমাকে নোটিফিকেশন দেয় না যে মোবাইল নাম্বারটা কারেক্ট ফরম্যাটে নাই? বা ইমেল আইডি যখন লেখো, যখন তুমি @of না দাও, তখন একটা নোটিফিকেশন আসে না? এই টাইপের ডিফারেন্ট ডিফারেন্ট কনস্ট্রেইন গুলা ডেটাবেজের উপর লেখা যায়, যে ডেটাবেজের ডেটাগুলো এই টাইপেরই হইতে হবে। কিন্তু ফাইল সিস্টেমে তুমি এটা করতে পারো না। আমি আবার রিপিট করতেছি। সো আমাদের ফাইল সিস্টেমের কি কি ড্রব্যাক আছে, ড্রব্যাক গুলো মনে রাখার চেষ্টা করি। যে ফাইল সিস্টেমের ডেটা বারবার জায়গায় থাকে, তো ডেটা রিডান্ডেন্সি হয় বা ডেটার মধ্যে ইনকনসিস্টেন্সি আসে। যেহেতু ডেটাগুলো অনেক জায়গাতে থাকে, তাহলে এই ডেটাগুলোকে অ্যাক্সেস করা ডিফিকাল্ট হয়ে যায়। ডেটা আইসোলেশন একটা প্রবলেম। আর ইন্টিগ্রিটি প্রবলেম থাকে। ইন্টিগ্রিটি প্রবলেমটা হচ্ছে যে আমরা ডেটাবেজের কেসে কিছু কনস্ট্রেইন দিতে পারি, যে শর্ত দিতে পারি যে এইরকম হতে হবে ডেটাগুলোকে, কিন্তু
টেক্সট ফাইল বা ফাইল সিস্টেমের জন্য এগুলো দেওয়া যায় না। এগুলো একটু দেখে নিও, আর যাদের আরেকটু বেশি ডিটেল পড়তে মন চায় তারা এই টপিকগুলো বই থেকে একবার দেখে নিতে পারো। বইয়ে এগুলো প্রত্যেকটার উপরে একটা 2-3 পেজ লেখা আছে, সো আরো ভালো তোমরা বুঝতে পারবে। ওকে, সো আরো কিছু প্রবলেম আছে। সো আরো কিছু প্রবলেমের মধ্যে এখানে আমরা 4টা প্রবলেম দেখলাম। এরপরে আরেকটা প্রবলেম আছে, সেটা হচ্ছে তোমার অটোমেসি অফ আপডেট, concurrent access by multiple user and security problem. So ফার্স্ট অফ অল হচ্ছে তোমার আপডেটের যে প্রবলেমটা আছে, আপডেটের প্রবলেম গুলা যেটা থাকে যে তুমি যদি একটা জায়গাতে আপডেট করো তোমার অন্য জায়গাতে আপডেট নাও হতে পারে, ফাইল সিস্টেমের এইসব প্রবলেম থাকে, কিন্তু ডেটাবেজের কেসে এই জিনিসটা থাকে না। ডেটাবেজের কেসে হচ্ছে আইদার কাজটা হবে না হলে কাজটা হবে না। যেমন আমি তোমাদের আরেকটা এক্সাম্পল দিয়ে বুঝাই, আর একটু ভালো বুঝতে পারতাম। ধরো ফাইল সিস্টেম আছে, ধরো তুমি একটা অফিসের একটা কাজ করতেছো ফাইল সিস্টেমের মাধ্যমে, তুমি চাইলে কি করতে পারো, তুমি চাইলে হাফ কাজ করে উঠে যেতে পারো না? হাফ কাজ করে মানে কি, তুমি হাফ আপডেট করলা, বাকিটুকু বললো যে স্যার বাকিটুকু কালকে করবো। অফিসে অনেক ক্ষেত্রে এরকম হয় যে হাফ কাজ, হাফ অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে বললো বাকিটুকু কালকে লিখবো। কিন্তু ডেটাবেজে এই সুযোগ নেই। ডেটাবেজে হচ্ছে হয় তোমাকে পুরাটা লিখতে হবে না হলে তুমি লেখো নাই। সো ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম যে একটা এক্সাম্পল হচ্ছে এখানে দেওয়া আছে, ট্রান্সফার of fund from one account to another should be either complete or not happen at all. তুমি হয় আমারে পুরো টাকাই পাঠাবা না হলে তুমি আমারে টাকা দেওই নাই। কিন্তু এই হাফ টাকা দেওয়ার কনসেপ্ট গুলা ডেটাবেজে নাই, কিন্তু ফাইল সিস্টেমের ভিতরে এই জিনিসগুলা আছে যে তোমার কিছু প্রবলেম হয়, কিছু জায়গায় কাজ হয় কিছু জায়গায় কাজ হয় না। ওকে, নেক্সট হচ্ছে আরেকটা জিনিস, কনকারেন্ট এক্সেস অফ মাল্টিপল ইউজার। এটা আমরা লাস্টের দিনও আলোচনা করেছিলাম, কনকারেন্সি বলেছিলাম যে তুমি একটা ফাইল সিস্টেমে তুমি চাইলে 2-3 জন অ্যাক্সেস করতে পারে একসাথে, কিন্তু ডেটাবেজে আসলে এই জিনিসগুলোকে মানে কন্ট্রোল করা যায়। কন্ট্রোল করা যায় মানে কি, ধরো তোমার কাছে কথা বলেন স্যার, টাকা উইথড্র করার যে কনসেপ্টটা ছিল সেই জিনিসটা, এই এক্সাম্পলটা এখানেও দেওয়া আছে যে 2 people reading balance 100 and updating it by withdrawing money 500 each at the same time. So কনসেপ্টটা হচ্ছে অনেকটা এরকম যে আমি একসাথে 2 জনে টাকা উঠাই ফেললো। এই টাইপের জিনিসপত্রগুলো ডেটাবেজে করা সম্ভব না, কিন্তু ফাইল সিস্টেমে, ট্রেডিশনাল ফাইল সিস্টেমে এরকম অনেক লুপ হোল আছে। এই জিনিসগুলা ট্রেডিশনাল ফাইল সিস্টেমে অনেক সময় করা যেত, কিন্তু ফাইলস মানে আমাদের ডেটাবেজে এই জিনিসগুলা হ্যান্ডেল করা অটোমেটিক হ্যান্ডেল হয়। এগুলো আমরা ইনশাআল্লাহ সামনে সবগুলোই পড়বো, সবগুলো নিয়ে একটা ডিটেল আমরা এক একদিন আলোচনা করব। আর আরেকটা জিনিস তো বুঝতেই পারতেছো, মানে সিকিউরিটি প্রবলেম থাকবেই। সিকিউরিটি প্রবলেম এই কারণে থাকে কারণ ফাইল সিস্টেমে তুমি ডেটাগুলোকে ডেটা থাকে যে কেউ অ্যাক্সেস করতে পারবে, কিন্তু তোমার ডেটাবেজের জন্য সিকিউরিটি থ্রেটটা একটু কম। তো জাস্ট এইগুলা মনে রাখার চেষ্টা করবা যে আমার যে এই জিনিসগুলো আছে এবং এইগুলার প্রত্যেকটার সলিউশন আমার কি করে, ডেটাবেজ অফার সলিউশন টু অল দ্য অ্যাবভ প্রবলেমস। এই প্রত্যেকটা প্রবলেমের সলিউশনই ডেটাবেজের কাছে আছে। তো আমাদের চেষ্টা থাকবে যে আমরা এই জিনিসগুলো একটু ভালো করে বোঝার চেষ্টা করব। ওকে, ঠিক আছে। আচ্ছা স্যার, বলেন প্লিজ। স্যার এই আপডেটের সমস্যাটা একটু স্পেসিফিক একটা এক্সাম্পল দেওয়া যাবে? আপডেটের সমস্যাটার একটা স্পেসিফিক এক্সাম্পল? ওকে, আপডেটের সমস্যাটা, আচ্ছা আমি 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 বলতেছি আপডেটের সমস্যাটার স্পেসিফিক এক্সাম্পল অনেকটা এরকম হয়। আমি জাস্ট তোমাকে একটা লজিক দিয়ে এক্সপ্লেন করে বুঝাই। যেমন তোমাকে বললাম তুমি একটা ফাইলে আপডেট করবা, এখন ফাইল সিস্টেমে কি হয়, ফাইল সিস্টেমে তো ডেটাগুলা কানেক্টেড না, ডেটাগুলো তো ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা জায়গায় মাল্টিপল কপিস থাকে। সো আমি জাস্ট তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে আরেকটু ইজি করি, যে আমি যদি বলি যে আমি সিএসসি 311 এর সেকশন 3 এর ক্লাস আজকে থেকে আমি নিব না, আমার জায়গায় অন্য একটা ফ্যাকাল্টি নিবে। এখন যেই কাজটা করতে হবে যে আমার নামের পরিবর্তে অন্য একজনকে এখানে আপডেট করে দিতে হবে। এখন সবার ইমেইলে ইমেল চলে যাবে যেরকম স্যার, হ্যাঁ সবার ইমেল চলে যেতে পারে, অথবা তুমি অনেক ক্ষেত্রে এইভাবে, এখন এটা তো ডেটাবেজের মাধ্যমে তুমি অটোমেটিক করে ফেলতেছো জিনিসটা, বাট কখনো কি এটা হওয়া সম্ভব যে তুমি হাফ মানুষকে ইমেল পাঠাইলে হাফ মানুষকে ইমেল পাঠাইলে না? এটা কিন্তু ডেটাবেজে কখনো যাবে না। আইদার গেলে সবার কাছেই মেসেজ যাবে, না হলে কারোর কাছে মেসেজ যাবে না। কিন্তু তুমি যদি জিনিসটাকে ম্যানুয়ালি করার চেষ্টা করতা, ম্যানুয়ালি করতে গেলে কিন্তু তোমার হয়তো হাফ ডান হয়ে থাকতে পারতো, যে আমি হাফ করার পরে আমার প্রবলেমটা আসতে পারতো। এই জিনিসগুলা
মানে ট্রেডিশনাল বা এখন থেকে অনেক আগের যে ফাইল সিস্টেম গুলো ছিল সেই ফাইল সিস্টেম গুলোর মধ্যে প্রবলেম গুলো থাকতো, কিন্তু এই প্রবলেম গুলো এখন আমাদের আর নাই, ডেটাবেজে এই জিনিসগুলো অটোমেটিক হ্যান্ডেল হয়। প্লিজ। এনইসিউ আইটিতেও কি এরকম সমস্যা হয় যে আমাদের ওয়েবার অনেকে পাইছে অনেকে পায় নাই, যেরকম কোভিড এর অনেকের কাছে আসছে অনেকের কাছে আসে নাই, তো এটা কিসের প্রবলেম? এইটা কোভিড এর অনেকের কাছে আসছে অনেকের কাছে আসে না, এটা একটা খুব ইন্টারেস্টিং প্রবলেম বলছো। বাট এইটা হচ্ছে যে তোমার মানে ইউনিভার্সিটি যাদেরকে ডিসাইড করে দিছে যে এরা পাবে, তাহলে এরা যারা পাবে তারাই পাইছে। বাট এমন হবে না যে পাওয়া পাবলিকদের হাফ পাইলো হাফ পাইলো না। মানে তুমি যদি কোনো কারণে মেসেজ না পাও, এই এখন থেকে অলওয়েজ মনে রাখবো, অনেক ক্ষেত্রে অনেক ফ্রেন্ডরা বা অনেকে বলে যে আপনার কাছে মেসেজ যায় নাই, এইটা বলে কোনো কিছু না। ডেটাবেস মানে আপনি যদি আমাকে পাঠায় থাকেন তাহলে আমার কাছে আসবে জিনিসটা। সো মাঝখান থেকে এরকম হওয়ার কোনো সুযোগ নেই। দ্যাট মিনস ইউনিভার্সিটি আপনাকে ওয়েব দেয় নাই, এটা হচ্ছে 1 নাম্বার কথা। সো বাট মানে ডেটাবেস থেকে বিষয়টা হচ্ছে অনেকটা এরকম, ডেটাবেসে যদি আপনি কোনো একটা কাজকে অ্যাসাইন করে দেন যে আমি এরকম 100টা ইউজারের জন্য এই কাজটা করব, তাহলে ডেটাবেস মেক শিওর করে 100টা ইউজারের কাছে এই জিনিসটা যাবে। কখনো এমন হবে না যে আমার হাফ জনের কাছে যাবে হাফ জনের কাছে যাবে না, এটা কখনোই করা পসিবল না। আপনাকে সবাইকেই জিনিসটা দিতে হবে, এটা হচ্ছে ডেটাবেসের সিস্টেমটা। সো যদি কোনো কারণে কারোর কাছে কোনো একটা ইনফরমেশন না যায়, তার মানে আপনাকে বুঝতে হবে যে ওই লিস্টে আপনার নাম ছিল না এবং ওইটা আপনি কখনোই পাবেন না। এটা হচ্ছে মেইন কথা। ওকে, আমরা যাই এখন আমাদের নেক্সট যে জিনিসটা আমরা দেখবো সেই জিনিসটা হচ্ছে লেভেল অফ অ্যাবস্ট্রাকশন। লেভেল অফ অ্যাবস্ট্রাকশন এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। আমরা অল্প কয়েকটা জিনিস দেখে আমাদের মোটামুটি এই চ্যাপ্টারের জিনিসগুলো আমরা শেষ করে ফেলতে পারবো। লেভেল অফ অ্যাবস্ট্রাকশন এই জিনিসটা কি তোমরা আমাকে বলতে পারবা যে লেভেল অফ অ্যাবস্ট্রাকশন মানে কি? মানে অ্যাবস্ট্রাকশন মানে কি? অ্যাবস্ট্রাকশনটা ইমপ্লিমেন্ট ছাড়া মানে ডেটা টাইপ টেবিলে আমরা যেটা দেখি ওই টাইপ কিছু একটা। আচ্ছা আমি তোমাদেরকে আরেকটু ইজি করি তোমাদের জন্য। দেখো তোমাদের মধ্যে অনেক ফ্রেন্ড থাকে না? তোমাদের মধ্যে তো অনেক ক্লোজ ফ্রেন্ড থাকে, অনেকের একটু মানে ফর্মাল ফ্রেন্ড থাকে। তোমার সব ফ্রেন্ডকে কি তুমি তোমার লাইফের সবকিছু বলো? তুমি কিন্তু তোমার সব ফ্রেন্ডকে তোমার লাইফের সবকিছু বলো না। কাউকে কিছু অল্প, কারোর জন্য কিছু অল্প কিছু বলো, কারোকে আরো বেশি কিছু বলো। তো তুমি সবার সামনে একটা অ্যাবস্ট্রাকশন ক্রিয়েট করো যে তোমার লেভেল হচ্ছে এতটুকু। সো লেভেল অফ অ্যাবস্ট্রাকশনের কনসেপ্ট হচ্ছে এইটাই যে তুমি তোমার যে ডেটাটা আছে, ডেটাটা তুমি সবাইকে সবটুক দেখাবা না। আমার ডেটাবেজে অনেক ইনফরমেশন আছে, কিন্তু আমি ওই ইনফরমেশন গুলা দেখবো না। যেমন আমি তোমাদেরকে একটা বলি, আমি CSC 311 কোর্সটা নিচ্ছি, তোমাদের কি ধারণা আমি কি চাইলে নর্থ সাউথের সব স্টুডেন্টদের সিজিপিএ দেখতে পারবো? আমি কিন্তু নর্থ সাউথের সব স্টুডেন্টদের সিজিপিএ দেখতে পারবো না। আমি শুধুমাত্র দেখতে পারবো তাদেরই সিজিপিএ যারা আমার কোর্স করতেছে এই সেমিস্টারে, যারা আমার এই কোর্স করতেছে এই সেমিস্টারে। তুমি কি চাইলে তুমি তোমার একটা অন্য ফ্রেন্ডের সিজিপিএ দেখতে পারবা? না, তুমি কিন্তু দেখতে পারতেছো না। সো লেভেল অফ অ্যাবস্ট্রাকশনের বিষয়টা হচ্ছে এইটা যে তোমার কাছে একটা ডেটাবেস ঠিকই আছে, কিন্তু ডেটাবেজের সব ইনফরমেশন তুমি সবাইকে দেখাবা না। হ্যাঁ, তুমি একটা লিমিট দিয়ে দিবা, আচ্ছা তোমার 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 ভিউ এতটুকু, তুমি এর থেকে বেশি তোমার লেভেল নাই। সো যেমন জাস্ট তোমাদেরকে আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। ধরো আমি নর্থ সাউথ ইউনিভার্সিটি সম্পর্কে যতটুকু ইনফরমেশন জানি, ডিন স্যার কি এর থেকে বেশি জানবে নাকি কম জানবে? স্যার অবভিয়াসলি বেশি জানবে। ডিন স্যার অবভিয়াসলি বেশি জানবে। ভিসি স্যার কি করবে? ডিন স্যার থেকে অবশ্যই বেশি জানবে, ভিসি স্যারও এর থেকে বেশি জানবে। তো বিষয়টা হচ্ছে অনেকটা এরকম যে তোমার ডেটাবেজের সব ইনফরমেশনে থাকবে, কিন্তু তুমি কাউকে কিছু জিনিস দেখাবা, কাউকে কিছু জিনিস দেখাবা না। যেমন একটা তুমি বলতে পারো স্যার কাকে কোন জিনিস দেখাবা না। যেমন একটা সিম্পল এক্সাম্পল দিয়ে বুঝাই, যেমন আমাকে যে কোর্স অ্যাসাইন করা হয়, ধরো যে আমার কোর্সের জিনিসপত্রগুলো অ্যাসাইন করে, ধরো তোমাদের অফিসে সিএসসি ডিপার্টমেন্টের অফিস, সে কিন্তু আমার স্যালারি সম্পর্কে জানে না। আমার স্যালারি সম্পর্কে জানে কারা? আমার স্যালারি সম্পর্কে জানে হচ্ছে ফাইন্যান্স ডিপার্টমেন্টরা। সো বিষয়টা হচ্ছে অনেকটা এরকম যে তোমার লেভেল অফ অ্যাবস্ট্রাকশনটা খুব ইম্পর্টেন্ট ডেটাবেজে, যে আমি আমার ডেটাবেজের সব ইনফরমেশনটা সবাইকে দেখাবো না। সো এখানে 3 টাইপের জিনিস থাকে, একটা হচ্ছে ফিজিক্যাল লেভেল, একটা হচ্ছে লজিক্যাল লেভেল, একটা হচ্ছে ভিউ লেভেল। আমি সম্পূর্ণ জিনিসটা ক্লিয়ার করবো, তোমরা ইনশাআল্লাহ বুঝতে পারবা। ফিজিক্যাল লেভেল মানে কি? স্যার এই ক্ষেত্রে স্যার যারা ডেটা তৈরি করে ওই ক্ষেত্রে তাদের একটা লিমিটেশন থাকে যে কে অ্যাক্সেস করতে পারবে আর কে করতে পারবে। এটা হচ্ছে যে ধরো যে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর সে তোমাকে অ্যাক্সেস দিয়ে দেয় যে তোমার অ্যাক্সেস এতটুকু পর্যন্ত, তোমার অ্যাক্সেস এতটুকু পর্যন্ত। এটা তো মেইনলি
ইউজার ক্লাসিফিকেশনই স্যার, তাই না? এইটা এটা এটা একেবারে ইউজার ক্লাসিফিকেশন তুমি বলতে পারো, বাট ইউজার ক্লাসিফিকেশন এট দ্য সেম টাইম হচ্ছে তুমি তাদের জন্য একটা ভিউ ক্রিয়েট করলা। ভিউ ক্রিয়েট করা বলে এটাকে, ডেটাবেজে ভিউ ক্রিয়েট করা বলে, এটাকে ইউজার ক্লাসিফিকেশন আমরা বলতে পারি। So আমি একটু বোঝাই ফিজিক্যাল লেভেল মানে কি। ফিজিক্যাল লেভেল মানে হচ্ছে, এই ফিজিক্যাল লেভেল মানে হচ্ছে এখানে তোমার র ডেটা আছে। র ডেটা মানে কি, যে তোমার যত ইনফরমেশন গুলো আছে, ইনফরমেশন গুলো এখানে আছে। কিভাবে আছে আমরা জানি না, ডেটাবেস নিজের মতো করে রাখে। লজিক্যাল লেভেলে কি হয়, লজিক্যাল লেভেলে হচ্ছে জিনিসটা একটা স্ট্রাকচারাল ওয়েতে থাকে, যেটাকে আমরা বলতেছিলাম কিরকম টেবিল করে থাকে। যেমন এখানে ধরো আমার কাছে থাকবে কি, ধরো তোমার নেম থাকলো, আমার আইডি থাকলো, তোমার কোর্স কোড থাকলো, তোমার সিজিপিএ থাকলো, তোমার ডিউ থাকলো, তুমি কত টাকা, তোমার স্কলারশিপের অ্যামাউন্টটা থাকলো, অনেকগুলো জিনিসই যত ইনফরমেশন গুলো আছে সেটা হচ্ছে লজিক্যাল লেভেলে। আর ভিউ লেভেলে কি হয়, ভিউ লেভেলে হচ্ছে আমি তাকে কতটুকু দেখাতে চাচ্ছি সেইটার উপর ইউজ করে আমি ডিফারেন্ট ডিফারেন্ট কি ক্রিয়েট করতে পারি, বলো দেখে, আমি ভিউ ক্রিয়েট করতে পারি। সো মনে রাখতে হবে ডেটাবেজে ডেটাটা কোথায় থাকে। আমি যদি তোমাকে কোশ্চেন করি, ডেটাবেজে ডেটাটা থাকবে হচ্ছে র ডেটা হিসাবে থাকবে, উইচ ইজ ফিজিক্যাল লেভেলে। ফিজিক্যাল লেভেলে ডেটাগুলোকে স্ট্রাকচারাল ওয়েতে রাখা হয় কোন লেভেলে, লজিক্যাল লেভেলে। লজিক্যাল লেভেলে এখানে সব ডেটাই আছে, বাট আমি তো সবাইকে সব ডাটা দেখাই না, আমি সবাইকে সব গল্প বলিও না। আমি যাকে যতটুকু বলি তার উপর বেস করে তার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট ভিউ আমি ক্রিয়েট করব। যেমন আমি নর্থ সাউথের যে ডেটাবেজ আছে, নর্থ সাউথের ডেটাবেজের অ্যাজ এ স্টুডেন্ট তুমি এক ধরনের ভিউ পাও, অ্যাজ এ লেকচারার আমি এক ধরনের ভিউ পাই, ডিন স্যার এক ধরনের ভিউ পায়, ভিসি স্যার এক ধরনের ভিউ পায়। বাট ডেটাটা কিন্তু সবাই কোন ডেটাটাকে ইউজ করতেছে, সবাই কিন্তু আমার এনএসইউ এর একটা ডেটাবেসকে দেখতেছে। সো এই জিনিসটা ভালো করে বুঝতে হবে, ডেটাবেস একটাই কিন্তু এক একজন এক এক ভাবে দেখবে। বুঝতে পারলাম? যেমন তোমাকে তুমি বলতে পারো স্যার আমাকে যে ওয়েবার দেওয়া হইলো কি হইলো না, এই জিনিসটা কিন্তু আমার হাতে নাই, কারণ এটা আমার এক্সেস নাই। বাট এইটার এক্সেস ডিন স্যারেরও নাই, হয়তো এটার এক্সেস ফাইন্যান্স ডিপার্টমেন্টের কারোর আছে। বিষয়টা অনেকটা এরকম ভাবে আসে। আর কি এটা নিয়ে কোনো কনফিউশন বা কোশ্চেন আছে? না স্যার। ওকে, তাহলে আমরা একটু সংক্ষেপে আরেকবার একটু রিপিট করি। ফিজিক্যাল লেভেলে কি হয়, ফিজিক্যাল লেভেলে হচ্ছে ডেটাটা স্টোর থাকবে, র ডেটাটা। লজিক্যাল লেভেলে কি হয়, লজিক্যাল লেভেলে হচ্ছে ডেটাবেজের রিলেশনশিপ থাকবে, যে কোনটা টাইপ কি, কোনটা টেবিলে কে থাকতেছে। যেমন এখানে তুমি বলতে পারো ইনস্ট্রাক্টরের জন্য আইডি আছে, নেম আছে, ডিপার্টমেন্ট নেম আছে, তার স্যালারি আছে, এটা হচ্ছে ইনস্ট্রাক্টরের জন্য। আর ভিউ লেভেলে গিয়ে তুমি কিছু ইনফরমেশন দেখাবা, কিছু দেখাবা না। যেমন তুমি বলতে পারো যে স্যার ইনস্ট্রাক্টরদের স্যালারি তো সবাইকে জানায় লাভ নাই, আমি আপনাকে যেমন জানাইতে পারো আমার আইডি কি, আমার নাম কি, আমি কোন ডিপার্টমেন্টের টিচার, বাট আমার স্যালারি তো পাবলিকলি মানে পাবলিশ করার কোনো কারণ নেই। তো বিষয়টা হচ্ছে অনেকটা ওরকম। তো এই বিষয়টা ছিল হচ্ছে লেভেল অফ অ্যাবস্ট্রাকশন, জিনিসগুলো আমাদের এখান থেকে ছিল। সো নেক্সট আমাদের আরো কতগুলো জিনিস এখান থেকে চলে আসে। তো এই জিনিসগুলার কেসে ইনস্ট্যান্ট অ্যান্ড স্কিমাস। সো এই জিনিসগুলা আমরা সামনে যখন আমরা ডেটাবেসটাকে রান করলে আমরা এই জিনিসগুলো সম্পর্কে আরো ভালো করে বুঝতে পারবো, যে স্কিমা কি জিনিস, ইনস্ট্যান্স কি জিনিস। সো এই জিনিসগুলো অনেকটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের টাইপ অ্যান্ড ভ্যারিয়েবলের মতো। সো ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল এক্স, সো ওই টাইপের একটা স্কিমা থাকবে, স্কিমার এক একটা ইনস্ট্যান্স থাকবে। সো এই জিনিসগুলো আমরা আরো ইন ফিউচার আর একটু পরে দেখবো, এই জিনিসগুলো পরে রাখি, যেহেতু এই জিনিসটা এখন দরকার নেই। আপাতত আমরা এই দুইটা জিনিস স্কিপ করি। আমরা যে জিনিসটা সম্পর্কে একটু আলোচনা করার চেষ্টা করব, সেটা হচ্ছে রিলেশনাল মডেল কি জিনিস। সো রিলেশনাল মডেলে কি হয় নিশ্চয়ই তোমরা বুঝতে পারতেছো। রিলেশনাল মডেলে আমার ইনফরমেশন গুলো কিভাবে থাকে, ইনফরমেশন গুলো আমার একটা টেবুলার ফরম্যাটে তুমি ডেটাগুলোকে তুমি রাখতে পারো। ওকে, সো যেমন এখানে আমার আইডি, নেম, ডিপার্টমেন্ট নেম, স্যালারি, টেবুলার ফর্ম হচ্ছে যেমন টেবিল করে থাকবে, এক্সেল জাস্ট মনে রাখতে পারো এক্সেল এর মতো করে থাকে। সো এখানে তো নিশ্চয়ই তোমাদের এই জিনিসগুলো সম্পর্কে আইডিয়া আছে। এটা হচ্ছে আইডি থাকবে, আর আইডি, নেম, ডিপার্টমেন্ট নেম, স্যালারি, এগুলোকে আমরা বলতেছি কলাম। আর এই প্রত্যেকটা হচ্ছে এক একটা ইনস্ট্যান্স, বা এই প্রত্যেকটা হচ্ছে আমার এক একটা রো আমাদের কাছে চলে আসবে। সো এই জিনিসগুলো ক্লিয়ার।
এবং দেখো এখানে কতগুলা একটা রিলেশনাল ডেটাবেজের এক্সাম্পল দেওয়া আছে, যে আমার কাছে একটা ইনস্ট্রাক্টর টেবিল আছে, যেই টেবিলে 3টে ইনফরমেশন রাখা আছে, 4টে ইনফরমেশন, আইডি, নেম, ডিপার্টমেন্ট নেম, স্যালারি। আর আরেকটা আছে হচ্ছে ডিপার্টমেন্ট টেবিল। এই টেবিলের ভিতরে ডিপার্টমেন্টের নামটা আছে, দ্য বিল্ডিং ইন উইচ দ্য ডিপার্টমেন্ট ইজ স্ট্রিট, আর হচ্ছে ওই ডিপার্টমেন্টের বাজেটটা দেওয়া আছে। সো কম্পিউটার সায়েন্স টেইলর বিল্ডিং এ আছে এবং এর বাজেট হচ্ছে তোমার 100,000। সো কনসেপ্টটা হচ্ছে এরকম, রিলেশনাল ডেটাবেসে তোমার এরকম মাল্টিপল টেবিল তোমার থাকতে পারে, এই পার্টটুকু পর্যন্ত নিশ্চয়ই তোমাদের বোঝা গেছে, তাই না? জি স্যার। ওকে, ঠিক আছে, এই পার্টটুকু পর্যন্ত আমাদের বোঝা গেছে। এখন আমাদের ফার্স্ট অফ অল আমাদেরকে যে জিনিসগুলো সম্পর্কে বুঝতে হবে সেটা হচ্ছে যে স্যার আমাদের এক টাইপের জিনিস আছে যে কতগুলো ডিফারেন্ট ডেটাবেজে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের ল্যাঙ্গুয়েজ আছে। এর মধ্যে একটা ল্যাঙ্গুয়েজকে আমরা বলবো কি, একটা ল্যাঙ্গুয়েজকে আমরা বলবো হচ্ছে ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, উইচ ইজ ডিডিএল, আরেকটা হচ্ছে ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, উইচ ইজ ডিএমএল। সো ডিডিএল আর ডিএমএল এর নাম থেকে তোমরা একটু বলতে পারবা ডিডিএল মানে কি? ডিডিএল মানে হচ্ছে ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, মানে তুমি ডেটাটাকে ডিফাইন করবা যে ডেটাটা কেমন হবে, এটা হচ্ছে ডেটা ডেফিনেশন, মানে ডেটার সংজ্ঞা দিবা। আর ডেটা ম্যানিপুলেশনে কি করবা? ডেটা ম্যানিপুলেশনে হচ্ছে তুমি ডেটাটাকে চেঞ্জ করবা। তাহলে ডেটা ডেফিনেশন করা মানে কি? ডেটা ডেফিনেশন করা মানে তুমি বুঝতেই পারতেছো, তুমি আলটিমেটলি টেবিলগুলোকে ক্রিয়েট করবা। সো টেবিলগুলো ক্রিয়েট করার কোড কিভাবে লিখতে হয় জাস্ট আমি একটু বলে দিচ্ছি। তোমাকে প্রথমে লিখতে হবে ক্রিয়েট টেবিল, দেন তুমি যেই টেবিলটা লিখতে চাও বা যেই টেবিলটা ক্রিয়েট করতে চাও তার নাম দিবা। সো ক্রিয়েট টেবিল ইনস্ট্রাক্টর, তার মধ্যে তোমার একটা আইডি থাকবে, আইডি তুমি বললে একটা ক্যারেক্টার টাইপের 5টা ঘর, নেম হচ্ছে ওয়ার্কার 20, ডিপার্টমেন্ট নেম ওয়ার্কার 20, আর স্যালারি হচ্ছে নিউমেরিক 8 আর কমা টু দ্বারা বোঝাচ্ছে আমি আফটার ডেসিমেল তুমি 2টা ডিজিট তুমি রাখবা। সো এটা ইউজ করে তুমি কি করে ফেললা, তুমি একটা টেবিলকে ক্রিয়েট করে ফেলতে পারলা। আমি বুঝাতে পারলাম জিনিসটা? তো নিউমেরিক 8,2 আর ডেসিমাল 8,2 এর মধ্যে ডিফারেন্স কতটুকু? ডেসিমেল 8,2 আর নিউমেরিক 8,2 এর কেসে ডেসিমেলটা হচ্ছে যে তুমি যখন ডেসিমেল পয়েন্টটা নিবা, ডেসিমেলের ভেতরে তো তুমি আলটিমেটলি আর ফ্লোটিং পয়েন্ট নাম্বারটা তুমি রাখতেছো না। সো মানে এটা হচ্ছে জাস্ট ডেটা টাইপ আর কি, বুঝতে পারলাম জিনিসটা? সো এটা মানে ডেটাবেজের যে ল্যাঙ্গুয়েজটা আছে, ল্যাঙ্গুয়েজটার জন্য ফিক্সড। যেমন তুমি সি প্রোগ্রামিং এ যেমন ইন্টিজার ইউজ করতা না, কনসেপ্ট হচ্ছে এরকম। এখান থেকে একটা জিনিস শিখতে হবে, সেই জিনিস একটু সবাই একটা মার্ক করে রাখো। সেই জিনিসটা হচ্ছে একটা আছে ক্যারেক্টার, একটা আছে হচ্ছে ওয়ার্কার। সো ওয়ার্কার মিন্স কি? ওয়ার্কার মিন্স হচ্ছে এটা হচ্ছে তোমার ভ্যারিয়েবল ক্যারেক্টার। সো এটা কেন বলি, কারণ আমি বললাম আইডি কার 5, এটা তারা বুঝায় যে এইটা ফিক্সড 5 লেন্থ, যে তোমার আইডিটা মানে 5টা ক্যারেক্টারের ফিক্সড লেন্থে থাকবে। আর তোমাকে যখন আমি বলবো ওয়ার্কার মিন্স ইট ক্যান বি অ্যাট মোস্ট 20, কারণ তুমি তো জানো না তোমার নাম কত বড়, নামকে তো তুমি ফিক্সড ক্যারেক্টার দিতে পারো না। তো আমরা যখন ডেটাবেজ ইউজ করব, ডেটাবেজ আমরা অনেক প্লেসে আমরা এই জিনিসটা দেখবো, যে আমরা কিছু কিছু জায়গায় আমরা ক্যারেক্টার ইউজ করব, কিছু কিছু জায়গায় আমরা ভ্যারিয়েবল ক্যারেক্টার ইউজ করব। সো এই জিনিসটা একটু দেখতে হবে। এই মানে টেবিল ক্রিয়েট করাটাকে আমরা কি বলতেছি? টেবিল ক্রিয়েট করাকে আমরা বলতেছি হচ্ছে আমার ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, which is DDL. Please. একটু নিউমেরিক 8,2 তো আমি ডেসিমাল পয়েন্ট 2 ঘর নিব, বাট 8 দ্বারা কি বোঝাচ্ছে? 8 দ্বারা বোঝাচ্ছে যে টোটাল লেন্থ, মানে তোমার একটা তুমি যেই স্ট্রিংটা নিবা, স্ট্রিংটার লেন্থ হবে 8 এবং এর আফটার ডেসিমাল পয়েন্ট দেয়ার উইল বি 2 ক্যারেক্টার। বুঝতে পারছো? আমরা এই টাইপগুলো নিয়ে আবার নেক্সট ক্লাস আমরা আবার দেখবো। আজকে আমরা একটু হালকা আলোচনা করতেছি আসলে জিনিসগুলো আসলে কি। ওকে, তুমি দেখো, তুমি যখন ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজটা ইউজ করো, ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজে তোমাদেরকে 3টা কাজ করতে হয়। যদি এই জিনিসগুলো আমরা পরে আবার পড়বো, তো আজকে যেহেতু হাই লেভেল ওভারভিউ,
তো আমরা প্রথমে ডেটাবেসটাকে ক্রিয়েট করি না, ডেটাবেসের স্কিমাটা ক্রিয়েট করব। সেকেন্ড হচ্ছে আমাদের ইন্টিগ্রিটি কনস্ট্রেন্ট গুলো বলে দেওয়া যায়। ইন্টিগ্রিটি কনস্ট্রেন্ট মানে কি? ইন্টিগ্রেটেড কনস্ট্রেন্ট মানে হচ্ছে যে এখানে প্রাইমারি কি কে থাকলো, স্যালারি কি 0 থেকে বড় হবে কিনা, কারণ কারো স্যালারি তো নেগেটিভ হওয়া পসিবল না। সো তুমি ডিফারেন্ট ডিফারেন্ট শর্ত দিয়ে দিতে পারবা যে আচ্ছা এইটা ইউনিক হবে, এইটার ভ্যালু এত থেকে বড় হবে, এইটার ভেতরে থাকবে। সো বিষয়গুলো অনেকটা এরকম। যেমন তুমি যদি একটা স্টুডেন্টের একটা স্টুডেন্টকে রেজিস্ট্রেশন করাইতে চাও, তারা সেমিস্টার কি কি সিলেক্ট করতে পারে? সেমিস্টার সে আইদার সিলেক্ট করতে পারবে ফল, না হলে সামার, না হলে কি সিলেক্ট করতে পারবে বলো দেখি? তোমার স্প্রিং সিলেক্ট করতে হবে। এই 3টা ছাড়া কি আর কোনো অপশন আছে? নাই। সো তুমি চাইলে এরকম কনস্ট্রেন্ট গুলা দিয়ে দিতে পারো। তো এটা হচ্ছে তোমার ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজের ভিতরে দেওয়া যায়। এগুলো আমরা আস্তে আস্তে সামনে পড়বো। আর আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে অথরাইজেশন। অথরাইজেশনে কি হয়? অথরাইজেশনের মধ্যে হচ্ছে এই যে টেবিলটা ক্রিয়েট করলাম, ইনস্ট্রাক্টর টেবিলটা, এই টেবিলটা কে কে অ্যাক্সেস করতে পারবে, এটাও তুমি বলে দিতে পারবা। আমি আবার একটু রিপিট করি সবাইকে। আমাদের ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজে কি হয়? ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজে আমি ডেটাবেজের স্কিমাটা ক্রিয়েট করতে পারবো, ডেটাবেজে আমি কনস্ট্রেইন ইম্পোজ করতে পারবো, যে লাইক উইচ উইল বি দ্য প্রাইমারি কি, উইচ কি উইল বি ইউনিক, আমার কোনো একটা ভ্যালুর কোনো রেঞ্জ আছে কিনা, এরকম ডিফারেন্ট ডিফারেন্ট কনস্ট্রেইন আমি অ্যাড করতে পারবো। এগুলো আমরা ইনশাআল্লাহ সামনে আরো দেখবো। আর অথরাইজেশন করতে পারবো। অথরাইজেশন মানে কি? অথরাইজেশন মানে হচ্ছে যে আমার ডেটাবেসটা কে অ্যাক্সেস করতে পারবে, কে অ্যাক্সেস করতে পারবে না, এই কনসেপ্টটা আমি অথরাইজ করে দিতে পারি যে তুমি আমার ডেটাবেসের কাজটা করতে পারবা। তো এটা ছিল হচ্ছে আমার ডিডিএল বা ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। এরপরে আমাদের একটা আছে হচ্ছে ডিএমএল। ডিএমএল মিনস হচ্ছে তোমার ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজে কি হয়? ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ হচ্ছে তোমার কাছে ডেটাটা আছে, এই ডেটাটাকে তুমি আপডেট করবা, সার্চ করবা, এই টাইপের ডিফারেন্ট ডিফারেন্ট কাজ করতে হবে। ডেটা আসার পরে তুমি এটাকে কিভাবে ম্যানিপুলেট করবা, অর্গানাইজ ডেটাটাকে তুমি কিভাবে ম্যানিপুলেট করবা, সেটাই হচ্ছে তোমার ডিএমএল। সো ডিএমএল কে আসলে আমরা বলি কি? ডিএমএল কে আমরা ম্যাক্সিমাম টাইমই এটাকে রেফার করি হচ্ছে কোয়েরি ল্যাঙ্গুয়েজ দিয়ে। কোয়েরি ল্যাঙ্গুয়েজ দিয়ে। সো ডিএমএল কে আমরা রেফার করব হচ্ছে আমার কোয়েরি ল্যাঙ্গুয়েজ ইউজ করে। বুঝতে পারলাম জিনিসটা? আমি আবার রিপিট করতেছি। ডিটিএল এ আমরা কি করব? ডিটিএল এ হচ্ছে আমরা ডেটাটাকে ক্রিয়েট করব বা ডেটাবেসটাকে ক্রিয়েট করব, এবং ওই ক্রিয়েট করা ডেটাবেসটাকে আমরা এখন কি করব? আমরা সার্চ করব, আপডেট করব, ম্যানিপুলেট করব, সবকিছুই হচ্ছে আমরা ডিএমএল এ করব, হুইচ ইজ কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এটাকে আমরা কোয়েরি ল্যাঙ্গুয়েজে রেফার করি। আমাদের এই কোয়েরি ল্যাঙ্গুয়েজকে 2টা সাব ক্লাসে ডিভাইড করা হয়। একটা হচ্ছে তোমার পিওর ক্লাস, আর একটা হচ্ছে তোমার আলটিমেটলি কমার্শিয়াল ক্লাস। সো পিওর ক্লাস আর কমার্শিয়াল ক্লাস জাস্ট এটা থিওরিটিক্যাল কনসেপ্ট। পিওর ক্লাসের ভিতরে আবার 3টা আছে: রিলেশনাল অ্যালজেব্রা, টাপল রিলেশনাল ক্যালকুলাস, ডোমেইন রিলেশনাল ক্যালকুলাস। ক্যালকুলাস টার্মটা দেখে আসলে তোমরা ভাইবো না যে আমরা আসলে ক্যালকুলাস পড়বো। তো এইখানে যেটা হয় যে তুমি ম্যাথমেটিক্যাল ওয়েতে তুমি জিনিসগুলাকে আমরা প্রুভ করার চেষ্টা করবো। সো আমাদের এই কোর্সে আমি তোমাদেরকে রিলেশনাল অ্যালজেব্রা এই টপিকটা পড়াবো, এবং ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাস বা তারপরের ক্লাস থেকে রিলেশনাল অ্যালজেব্রা টপিকটা শুরু করব। সো পিওর ক্লাসে রিলেশনাল অ্যালজেব্রা আছে। সো রিলেশনাল অ্যালজেব্রা যা, টাপল ক্যালকুলাসও তাই, ডোমেন রিলেশন ক্যালকুলাসও তাই। আর কমার্শিয়াল কোনটা? কমার্শিয়ালটা হচ্ছে আমাদের এসকিউএল, যেটা আমাদের এই কোর্সের মেইন শেখার জিনিস, হুইচ ইজ স্ট্রাকচারাল কোয়েরি ল্যাঙ্গুয়েজ। স্ট্রাকচারাল কোয়েরি ল্যাঙ্গুয়েজ এই জিনিসটা হচ্ছে আমরা মেইনলি পড়বো আর কি। বুঝতে পারলাম আমাদের জিনিসটা? আর কি এটা নিয়ে কোনো কনফিউশন আছে? স্যার ডিএমএল কি তারাই অ্যাক্সেস করতে পারবো যাদের অথরাইজ দেওয়া আছে? ভেরি গুড কোশ্চেন। তুমি যখন ডিডিএল এ যাদেরকে অ্যাক্সেস দিবা, যেহেতু তুমি এখানে কিছু বলে দাও নাই, দ্যাট মিনস এভরিওয়ান ক্যান অ্যাক্সেস দিস থিং। সো সবাই ম্যানিপুলেট করতে পারে। ইটস কমপ্লিটলি লাইক তুমি যখন গুগল ড্রাইভে তুমি যখন কোনো একটা কিছু আপলোড করার সময় তুমি মাঝে মাঝে দিয়ে দাও না যে কার কার অথরাইজেশন আছে, কিছু কিছু ইমেল আইডি দিয়ে দাও না? ব্যাপারটা হচ্ছে অনেকটা ওইরকমই। তুমি কাউকে অথরাইজ করবা, কাউকে অথরাইজেশনটা তুমি দিবা না। সো ব্যাপারটা হচ্ছে অনেকটা একটু পর্যন্তই। স্যার উইকিপিডিয়ার ক্ষেত্রে দেখছি যে কেউ স্যার অ্যাক্সেস করতে পারে বলতে একটা জিনিস আপডেট দেওয়া হয়েছে বা একটা কোশ্চেন ভুল আছে ওইখানে আবার রাইট করে, আমি অ্যান্সারটা রাইট জানা থাকলে ওটা অ্যাক্সেস করতে পারি বা দিতে পারি, এরকম কি স্যার? এর জন্য এটা
না না ওইটা অটোমেটিক আপডেট না, এটাকে অনেক ক্ষেত্রে তুমি তোমার কাছে মনে হয় তুমি অটোমেটিক্যালি এটা আপডেট করে ফেলো, কিন্তু ওইটা আসলে আপডেট থাকে না, ওইটা সাজেশন হিসাবে থাকে। দেন যারা রিভিউয়াররা থাকে, রিভিউয়াররা ওইটা রিভিউ করে দেন ওইটাকে পার্মানেন্ট একটা আপডেট দিয়ে দেয়। ঠিক আছে, ওই বিষয়টা আমরা মানে এই আপডেট গুলো কিভাবে হয় ইন ফিউচারে আমরা দেখবো। ঠিক আছে, কারণ তুমি চাইলেই তো একটা আপডেট করে দিতে পারো না, অনেক কিছু বিষয় থাকে। ঠিক আছে, তো আপাতত আজকে মোটামুটি আমরা আজকে আমাদের এতটুকু পর্যন্ত থাক। আমরা নেক্সট দিন আমরা এরপর থেকে আমরা কন্টিনিউ করব। সো আমাদের মোটামুটি চ্যাপ্টার 1 যে বিষয়গুলো আছে, চ্যাপ্টার 1 এই সম্পূর্ণ জিনিসগুলো পড়ার দরকার নেই, অল্প কিছু জিনিস দেখলেই হবে। সো আমরা আস্তে আস্তে প্রত্যেকটা চ্যাপ্টারই ধরবো। সো মেইন টার্গেটটা কি থাকবে আমি একটু সামারি করলে যেটা তোমরা বুঝতে পারবা যে আমরা আস্তে করে জাস্ট কোর্সটা শুরু করলাম। তোমাদের এই মানে কোর্সের যে ইনফরমেশন গুলো আছে, যে বই থেকে আমরা পড়তেছি বা যে স্লাইড গুলো আছে এগুলো দেওয়া আছে, তোমরা চেষ্টা করবা এগুলো একটু রিভিউ করার জন্য, একটু দেখে রাখার চেষ্টা করবা, সাথে সাথে আগানোর চেষ্টা করবা। আর আরেকটা জিনিস তুমি খেয়াল করবা, যখন ক্লাসে পড়াইলে আমি সবগুলো জিনিসকে সমান গুরুত্ব দিয়ে পড়াই না। আমি কিছু স্লাইডে দেখা গেল অনেকক্ষণ নিয়ে আলোচনা করি, আবার কিছু স্লাইড দেখা গেল বলি এগুলো দরকার নাই। সো চেষ্টা করবা যে স্যার যেগুলো বলতেছে দরকার সেগুলোর দিকে একটু মনোযোগ দেওয়ার জন্য। সো এই পার্টটা একটু দেখার চেষ্টা করবো, যেটা আগে থেকে স্লাইড গুলো দিয়ে দিচ্ছি, তোমরা এট এ সেম টাইম স্লাইড গুলাকে মার্ক করে করে তোমরা পড়তে পারো। স্যার স্লাইড স্যার লেকচার 2 এ যেটা পড়াবেন বা ইন্ট্রোডাকশন 2 স্যার ওটা কি আপডেট দিয়ে দিবেন স্যার? বুঝি নাই মানে স্যার স্লাইড থেকে আপডেট দিবেন? স্লাইড তোমাদের যেটা বললাম যে আমি তোমাদেরকে যে জিপ ফাইলটা দিয়েছি, তোমাদের যে তুমি যদি ঢুকলে তুমি দেখতে পাবে যে তোমাদের যে ফোল্ডারটা দেওয়া আছে এখানে তোমাদের সবগুলো স্লাইড দেওয়া আছে, প্রত্যেকটা চ্যাপ্টারেরই স্লাইড দেওয়া আছে। সো এখানে আমার নতুন করে আর আপডেট করার দরকার পড়বে না। সো ওই স্লাইডগুলো আমরা দেখলে আমাদের হয়ে যাবে। বুঝতে পারলাম? আমি ডাউনলোড দিছি বাট হয় না এই জিপ ফাইল, এর জন্য। আচ্ছা তুমি করো, যদি সমস্যা যদি অন্য কেউ যদি না পারে তাহলে আমাকে আবার চেক করতে হবে। ঠিক আছে, তাহলে আজকে আমাদের নতুন একটা ট্যাবে ওপেন করতে হবে, ওপেন করার পরে তারপর ডাউনলোড করা যাবে। ফার্স্ট ইয়ারটা ডাউনলোড হয়েছে, হ্যাঁ ডাউনলোড হওয়ার কথা। তোমরা সলিউশনটাও নামাই নিও। বই তো দেওয়া আছে, আপাতত যদি বইটা রাখতে চাও রাখো, অথবা বই চাইলে হার্ড কপি ম্যানেজ করতে পারো। বাট আপাতত আমরা শুরু করলাম, আর মেইন টার্গেটটা থাকবে যে ল্যাব কোনোভাবে মিস দেওয়া যাবে না। ল্যাবে নেক্সট দিন থেকে ল্যাবে কিভাবে ডেটাবেস ইনস্টল করা যায়, কিভাবে টেবিল ক্রিয়েট করা যায়, যেমন এই যে আমি যে ডিডিএল ল্যাঙ্গুয়েজটা দেখাইলাম, এই ডিডিএলটা ল্যাবে কিন্তু আপনাদেরকে কোড করে দেখানো হবে যে কিভাবে আসলে কাজ হয়, ডেটাবেসটা আসলে কিভাবে ক্রিয়েট হয়, সবগুলো জিনিসই থাকবে। আর যদি কারোর কোনো কনফিউশন থাকলে ক্লাসরুম থেকে শুরু করে যে কোনো জায়গাতে বললেই আমি চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার জন্য। ঠিক আছে, আজকে এতটুকু পর্যন্ত থাক, আমরা নেক্সট দিনের পর থেকে কন্টিনিউ করবো। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম। বলেন, কেউ কিছু বলতে চাচ্ছিলেন? স্যার আমার অ্যাটেন্ডেন্সটা আপনি অ্যাটেন্ডেন্স কি দিয়ে আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে, আমি বুঝতে পারছি, আমি দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ। হ্যাঁ আমাকে নাম লিখতে বলেছিলেন, আমি নাম লিখেছিলাম। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।